আপনাদের এনসিপি দলের মধ্যে থেকে কিন্তু ব্যক্তিগত ক্যাপাসিটিতে সেনা প্রধানকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে। আপনাদের দলের সদস্যরার মধ্যে থেকে কিন্তু আরো বিভিন্ন বিষয়ে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, সেটা আপনাদের দলের অবস্থান কিনা আমরা এটা বুঝতে পারি নাই। কিন্তু এই নারী বিষয়ে আপনারা কি একটু মানে আপনারা যারা এই সব ইয়াতে আছেন তারা কি একটু কঠোর না, মানে একটু কি নিষ্ঠুর? না, আমরা তো চাচ্ছি আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করতে। এই জন্য তাদেরকে এই লিগ্যাল নোটিশটা প্রত্যাহারের বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি। আমরা একটা সমাধানের দিকে যেতে চাচ্ছি। আমরা যদি কঠোর হতাম তাহলে তো লিগ্যাল নোটিশ দেওয়ার সাথে সাথে আমরা দলীয় ভাবে একটা ব্যবস্থা নিয়ে নিতাম। ঘুষ, দুর্নীতি, সুদ, লুটপাট, চাঁদাবাজ, ধর্ষণ, এগুলির ব্যাপারে আমরা এগুলি কোনো ওয়াজ না। ওয়াজ আটকে থাকে নারীর কাপড়ে, ওয়াজ আটকে থাকে হচ্ছে একজন ধর্মহীনের চলন বলনে। এটা কেন? আমাকে আশ্চর্য করে দিয়ে একজন বিশিষ্ট আলেম ইসলামের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন যে ঘুষের বা দুর্নীতির টাকা দিয়েও যদি কোনো একটা মসজিদের কাজ বা মাদ্রাসার কাজ করানো হয় তাহলে সেটা খারাপ হবে না, ভালোই হবে। কারণ হচ্ছে যে এইটা এমন এক আলেমরা এমন এক নদী যাতে সকল পাপ ধুয়ে যায়। আপনি এটার সাথে একমত কিনা? আমি এটা নতুন শুনেছি। দুর্নীতি, ঘুষ, সুদ, লুটপাট, দখলদারি, চাঁদাবাজ, এগুলির ক্ষেত্রে আপনাদের ধর্মীয় বক্তাদের অত সরব হতে দেখি না, এদের বিরুদ্ধে ওয়াজও কম পাই। মানুষ আসলে নেগেটিভিটির বিষয়ে একটু আগ্রহ বেশি দেখায় সবসময়। যেই জিনিসটার মধ্যে এখানে মানে রিয়াক্টটা বেশি পড়তেছে, এখানে শেয়ারটা বেশি হইতেছে, শুনতে ভালো লাগতেছে। আমি তো নিজেও একজন, আমি কিন্তু 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ব্যাপী বয়ানও শুনি। সেই বয়ানের মধ্যে বেশিরভাগ সময় অন্য ধর্মের লোকজন কি খারাপ কাজ করছে, আমাদের মেয়েরা কেন মাথায় কাপড় দেয় নাই। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে বক্তব্যটা, এটা একটু আমি ক্লিয়ার করি। এখানে উনি এটা একটা রেটরিক বলছেন। এটা মানে বৃহৎ অর্থে এটা তো একটা ভালো কথা যে আলেম ওলামার সংস্পর্শে আসলে অবশ্যই সেটা সবার জন্য ভালো। আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে এটা তো অবশ্যই সবার জন্য ভালো। তবে ফিকহি জায়গা থেকে এটা মানে ইসলামিক ল এর জায়গা থেকে এটা আমি স্পষ্ট করে বলি যে যদি কারো হারাম কোনো উপার্জন থাকে, ঘুষের টাকা হোক, সুদের টাকা হোক, হারাম কোনো উপার্জন থাকে, তাহলে সে সোয়াবের নিয়ত ছাড়া সেটা দিয়ে দিতে হবে। তখন একটা অব্লিগেশন দাঁড়ায় কিনা, উনি যেহেতু আমাদেরকে টাকা দেন, বেতন দেন, তখন আমরা আর উনার বিপক্ষে কথা বলবো না, ঘুষ দুর্নীতির বিপক্ষে যা অবস্থান নিব না, সেটা একটা দাঁড়ায় কিনা? আপনার অভিজ্ঞতা কি বলে? এবং আমরা ভিন্ন অভিজ্ঞতাও দেখছি যে দপ্তরের অফিসের সামনে এসে দাঁড়াইছিল, শুধু তার সাথে ইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে, মানে তার এইসব সুদ, দুর্নীতির কারণে তার টাকা আমরা রাখি নাই মাদ্রাসায়। এটা রাখেন নাই, কেউ কেউ রাখতেছে। আপনারা তাকে কওমি জননী উপাধি দিয়ে তার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিয়ে তাকে এই সময়, মানে এটা তো 2013 সালে ঘটনা, আমার বিশ্লেষণে হেফাজতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে সাহায্য করেছেন এই 10-11 বছরে ক্ষমতাবান থেকে আরো বেশি ক্ষমতাবান হয়ে উঠতে। এটা আপনি কি আমার সাথে একমত? আপনার কাছে মনে হয় না যে কওমি জননী উপাধি দেওয়া, তার জন্য আলাদা করে দোয়া করা, প্রত্যেকে গিয়ে তার জন্য, আমি প্রত্যেকে বলতে আজকে যাদেরকে আমরা নেতা হিসেবে দেখি তাদের অনেককেও, আপনি যার নাম বললেন তাকেও আমি আসলে উদ্ধৃত করতে পারি। তিনি চলে গেছেন পৃথিবী থেকে, তার হিসাব তিনি দিবেন, কিন্তু আপনিও তার হিসাব দেওয়ার সময় কি একটু খেয়াল করবেন বিষয়টা? আচ্ছা, এখানে বিগত 16 বছরের হিসাব যদি আমরা সামনে রাখি তাহলে তো অনেক ডিটেইলে যেতে হবে। আমি জাস্ট ছোট্ট করে কওমি জননীর বিষয়টা বলি। এখানে কওমি জননী যেই লোকটা উপাধি দিয়েছিল সে কিন্তু হেফাজতের কোনো নেতা ছিল না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, কওমি মাদ্রাসার সনদকে কেন্দ্র করে শেখ হাসিনা যে রাজনীতিটা করতে চেয়েছিল 2018 নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, সে দেখাতে চেয়েছিল যে কওমি মাদ্রাসার অংশটা আমার সাথে আছে। যে রাজনীতিটা শেখ হাসিনা সবসময় করতে, মানে বিগত 16 বছরে অনেকবার চেষ্টা করেছে। কিন্তু সেই সময় কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন, আপনার অবশ্যই মনে আছে, সেই সময় কিন্তু বড় একটা অংশ আলেম ওলামাদের মধ্যে বড় একটা অংশ বিদ্রোহ করেছে এবং আমাদের একটা ক্যাম্পেইন ছিল তখন, শুকরানা মাহফিল বর্জন করুন। এবং এই ক্যাম্পেইনের অংশ হওয়ার কারণে পরবর্তীতে আমরা যারা ছিলাম এই ক্যাম্পেইনের নেতৃত্বে, আমাদের উপর দিয়ে কিন্তু নানান রকম জুলুম, জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম পর্যন্ত আমাদের স্বীকার করতে হয়েছে। তো ওই পার্টটা যদি আপনি বলেন তাহলে কিন্তু
পৃষ্ঠাটাও আপনার দেখতে হবে, দুই দিকেই কিন্তু বক্তব্য আছে। আমাদের নারী সংস্কার কমিশনকে বাতিল করার জন্য, বাতিল করার দাবিতে বা নারী সংস্কার কমিশনের সমালোচনা করে হেফাজতে ইসলামীর একটা সমাবেশ হয়েছিল, যেখানে আলেমদের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। মানে আমি গালাগাল শব্দটাই বলবো না, আমি বলবো যে তাদের মতো করে তারা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তাদের এই বলাটাকে সমর্থন করেন কিনা, অথবা এই বলার পরিপ্রেক্ষিতে যে এনসিপির 3 জন নেত্রী সহ 6 জন নারী তাদের বিরুদ্ধে একটা লিগেল নোটিশ পাঠিয়েছিল, সেটাকে সমর্থন করেন কিনা, অথবা এনসিপির পক্ষ থেকে জনাব হাসনাত আব্দুল্লাহ, এনসিপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা, তিনি যে ওখানে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন কিনা, ওই বক্তব্য সমর্থন করেন কিনা। আমি যা যা বলছি সবগুলি কিন্তু মানে প্রায় পরস্পর সাংঘর্ষিক। অথবা সর্বশেষ আমরা এনসিপির একটা প্রেস রিলিজ দেখলাম, 3 তারিখ সে সমাবেশ হওয়ার পরে 5 তারিখে একটা আমরা প্রেস রিলিজ দেখলাম, সেই বক্তব্য সমর্থন করেন কিনা। আপনি যদি আপনার বক্তব্য বলতেন। আমরা হেফাজতে ইসলামীকেও দেখলাম যে তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন, 2 জন বক্তার বক্তব্য তারা সমর্থন করেন না, কিন্তু একই ধরনের আপত্তিকর শব্দ চয়ন, যেটাকে আপত্তিকর বলা হয়েছে, সেটা 2 এর অধিক বক্তা দিয়েছেন বলেই আমি শুনেছি। আপনি আসলে কোনটা সমর্থন করেন জনাব আজহারী? হেফাজতের বক্তব্য নিয়ে যদি আমি বলি, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে এবং আপনি হয়তো বিষয়টা উল্লেখ করেছেন যে পারস্পরিক সাংঘর্ষিক। তবে আমি আমার জায়গা থেকে এখানে আমি যদি একটা অবস্থানে থাকি, যেটা মোটার আগে আমি যদি বলি যে এখানে আপত্তিকর শব্দ যারা ব্যবহার করেছেন এবং এই সমাবেশ থেকে যেই শব্দগুলো নিয়ে উভয় মহলে আপত্তি উঠেছে, সেই শব্দগুলোর ব্যাপারে আসলে আমরা কেউই একমত না এবং এই শব্দগুলোকে আমরা ওন করি না, এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আপত্তিকর জায়গা থেকে এই শব্দগুলো যেগুলো এসেছে, এগুলোকে অবশ্যই আমরা নিন্দা জানাই। এই শব্দ, আপত্তিকর শব্দের ব্যাপারে আমাদের নিন্দা, এটা এনসিপিও নিন্দা জানায় এবং একই সাথে হেফাজতও আমরা দেখেছি একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা এটা নিন্দা জানিয়েছে। পাশাপাশি 2 এর অধিক বক্তা আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিনা, এই বিষয়টা আসলে আমি সমাবেশে ছিলাম দীর্ঘ সময়। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এখানে কারা কি বক্তব্যটা আপত্তিকর দিয়েছেন, সেই বিষয়টা আরেকটু সুনির্দিষ্টভাবে যদি আসতো উভয় পক্ষ থেকে, সেটা আরেকটু সুন্দর হতো, আমাদের স্পেসিফাই করতে সুবিধা হতো এবং আমরা এই জায়গাটা আরো স্পষ্ট একটা বক্তব্য পেতাম। ধন্যবাদ। আমি সেজন্যই প্রেস রিলিজে আসতে চাচ্ছিলাম যে সেখানে শুধু আপত্তিকর শব্দের কথা বলা হচ্ছে, তার মানে হেফাজতে ইসলামের ওই জায়গা থেকে আপনি সহ যারা ওইখানে ছিলেন তাদের বক্তব্য মোটামুটি ঠিক আছে, শব্দ 2টা না বললেই হইতো, ব্যাপারটা কি এরকম? আর বক্তব্যের প্রসঙ্গে আমি আসি। বক্তব্যের ক্ষেত্রে আমার কনভার্সন শুধু একটাই, নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে কিনা। এটা সমান, সমতা বা সাম্য ওইভাবে আমি দেখতে চাই না। আমি দেখতে চাই যে প্রশ্নটা আমার হচ্ছে, নারী এবং পুরুষের সমান অধিকার বলতে সংবিধানের দৃষ্টিতে একজন নারী এবং একজন পুরুষের সমান হওয়া উচিত কিনা। সংস্কার কমিশনের কথা আমি একটু পরে আসতেছি। আচ্ছা, এখানে আমাদের অবস্থানের সাথে এই সমান অধিকারের প্রসঙ্গটা যদি বলি, তাহলে একটু কনটেক্সটটা বলতে হয়। এখানে আমাদের নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সুপারিশগুলো যেগুলো এসছে, সেগুলোর পর থেকে আমরা নানা মহলে একটা প্রতিক্রিয়া দেখেছি এবং আমাদের এনসিপি জায়গা থেকে আমরা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি, আমাদের অবস্থান ব্যক্ত করেছি। এখানে আমাদের অবস্থানটা খুব স্পষ্ট ছিল। আমরা বারবার বলেছি যে বাংলাদেশে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়কে এনসিপি সমর্থন করে না। এই বিষয়টা কিন্তু আমাদের বক্তব্যে, আমাদের প্রেস রিলিজে বিষয়টা কিন্তু উঠে এসছে। এক। আর দ্বিতীয়ত হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ অথবা আমরা যেই কোনো সমাবেশে যাই, যেখানে বক্তব্য রাখি, সেখানকার আয়োজক, উপস্থাপক এবং সকল বক্তা, তাদের সবকিছুর সাথে দলগতভাবে আমাদের একমত হওয়াটা নেসেসারি না। কারণ হচ্ছে, আমি যদি হেফাজতের বক্তব্যের আগে হেফাজতের সমাবেশের আগে আরেকটা সমাবেশ সেমিনারের কথা বলি, যেটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার থেকে, সেখানে কিন্তু কমিশন বাতিলের দাবি উঠেছিল
সেম যেটা আপনি বললেন হেফাজতের সমাবেশ থেকে উঠেছিল কমিশন বাতিলের দাবিটা, কিন্তু সেই মঞ্চে এবি পার্টির চেয়ারম্যান ছিল, গণ অধিকার পরিষদের নেতারা ছিল এবং জামাতে ইসলামের আমিরও ছিলেন, কিন্তু ওই কমিশন বাতিলের দাবির সাথে কিন্তু অন্যান্য দলগুলো একমত না। অর্থাৎ আমি কারোর সাথে স্টেজ শেয়ার করার মানে এটা না যে তার ওই দলের এবং ওই পরিষদের সকল বক্তব্যের সাথে আমি একমত হব। আমি আমার বক্তব্যটা, আমি আমার এজেন্ডাটা যদি সেখানে পুশ করতে পারি, আমি মনে করি সেখানেই আমার সার্থকতা। আপনি কি মনে করেন জনাব মাহদি যে আপনি বা হাসনাত আব্দুল্লাহ এই দিন ওই হেফাজতের সমাবেশে নিজ নিজ ক্যাপাসিটিতে উপস্থিত ছিলেন? না, এটা তো নিজ নিজ ক্যাপাসিটি শব্দবন্ধটার সাথে আমি একমত না, কারণ এখানে এনসিপি কে কি আমন্ত্রণ জানানো হয়েছিল? এনসিপির আমন্ত্রণের বিষয়টা হচ্ছে হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছিল, তো বিভিন্ন দলকেই বলা হয়েছে এবং আমরা এই বিষয়টা আমাদের ফোরামে আলোচনা করেছি। যেহেতু তাদের এজেন্ডাটা নারী সংস্কার কমিশনের সুপারিশটা তাদের পরবর্তীতে যুক্ত হয়েছে, হেফাজতের সমাবেশে প্রথমে যে বিষয়গুলো নিয়ে তারা সমাবেশ ডেকেছে সেই বিষয়গুলোর সাথে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি, আমাদের দাবি দাওয়া পেশ করা শুরু করেছি, আমাদের অব্যাহত কর্মসূচি চলছে বিগত 1 মাস ধরেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে শাপলা চত্বরের গণহত্যা, বিগত 16 বছরের আওয়ামী রেজিমের যেই জুলুম নির্যাতন নিপীড়ন, এগুলোর দায়ে আওয়ামী লীগ কে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার যে বিষয়টা, সেই বিষয়ের সাথে আমরা একমত। জনাব মাহদি, একটু বোঝার জন্য, এনসিপি কে দাওয়াত দেওয়া হয়েছিল? আপনি আর হাসনাত আব্দুল্লাহ যে এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন? এনসিপি, আমি আর হাসনাত আব্দুল্লাহ অবশ্যই এনসিপির প্রতিনিধিত্ব করতে হেফাজতের প্রোগ্রাম এবং অন্যান্য সেমিনারে একই সাথে এনসিপির প্রতিনিধি হিসাবে আমরা সেখানে উপস্থিত। 3 মে এই যখন আপনাদের সামনে এই বক্তব্য বলা হলো ওই শব্দগুলি সহ, তখনও আপনারা মনে করেছিলেন যে এটা ঠিকই বলা হয়েছে, তারপরে যখন চাপ আসলো বিভিন্ন জায়গা থেকে তখন এনসিপি থেকে এটা আপনারা দিলেন? কারণ আপনারা প্রেস রিলিজটা ইস্যু করছেন 5 মে, হেফাজত এটা আমাদের 6 মে। আমি একটু বলি, এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরেকটু ডিটেইলে আমাদের প্রস্তাবনাটা, আমাদের মন্তব্যটা নিয়ে আসতে চাচ্ছিলাম। এটা নিয়ে আমাদের সুপারিশটা আসার পর থেকেই কাজ হচ্ছে এবং নিয়মিত আমাদের এটা নিয়ে মিটিংও হচ্ছে, একটা টিম করে দেয়া হয়েছে, টিম লিড আমাদেরকে আপডেট দিচ্ছিলেন, সবকিছু একটা ইয়ের মধ্যে যাচ্ছিল। কিন্তু উদ্বেগটা যখন আসে তখন এখানে প্রেস রিলিজ দেওয়াটা, মানে আমাদের বিশদ মন্তব্যের আগে আমাদের প্রেস রিলিজ দেওয়াটা জরুরি হয়ে পড়ে। সেই জায়গা থেকে আমাদের যে অবস্থান, সেটা জায়গা থেকে আমরা প্রেস রিলিজ দিয়েছি। 2 দিন পরে প্রেস রিলিজ দেওয়াটা 2 দিন পরে আপনারা বুঝলেন যে গালাগালি খারাপ, সেটা 2 দিন লাগলো আপনাদের? না, গালাগালি খারাপের সাথে তো আমরা মোটেও একমত ছিলাম না এবং আমি আপনাকে শুরুতেই বলেছি যে কোন মঞ্চে যদি কেউ গালাগালি করে সেটার দায় তো কখনোই গেস্টের উপর পড়ে না। মানে এটা তো আসলে আমাদের প্রচলিত মানে যেই সেটা ঠিকই আছে। আমি একটু বোঝার জন্য মাহাদি, আমি একটু বোঝার জন্য, আমরা দেখলাম এনসিপির 3 জন নারী নেত্রী লিগেল নোটিশ পাঠাইলেন ওইটার পর আপনারা তারপরও 4 মে আপনাদের কোনো কিছু দেখলাম না। 5 মে এসে, তাও এটা বাংলাদেশের সময়ে বিকেল পার হওয়ার পর, অপরাহ্নের পর আপনারা একটা প্রেস লিস্ট পাঠালেন এবং সেই প্রেস লিস্টে পাঠানোর ক্ষেত্রে আপনারা আমার মনে হয় খালিদ ভাই ক্রোনোলজিতে একটু একটু ধারাবাহিকতাটা একটু অন্যরকম হয়ে গেল। প্রথমে হচ্ছে আমাদের প্রেস রিলিজটা গিয়েছে, এরপরে লিগ্যাল নোটিশটা এসেছে 5 তারিখ। তো লিগ্যাল নোটিশটা কিন্তু আমাদের প্রেস রিলিজের পরে, তাই কি লিগ্যাল নোটিশটা? আমি কিন্তু তাহলে আমার দেখার ভুল, আমি কিন্তু লিগ্যাল নোটিশটা আগে দেখছি, প্রেস রিলিজটা পরে। লিগ্যাল নোটিশটা 4 তারিখ আসছে, প্রেস রিলিজটা 5 তারিখ। আপনি একটু চেক করবেন, আপনি একটু চেক করে দেখেন, আমাকে কারেক্ট করেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এমন অনেক বিষয় আছে যে বিষয় আসলে ধর্মের সাথে ঠিক খাপ খাওয়ানো না, কোনো ক্ষেত্রে সাংঘর্ষিকও, সেগুলি আপনাদের মেনে নিতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই নারী বিষয়ক কোনো কথা উঠলে আপনারা এটাকে প্রবলভাবে বাধা দিতে চেষ্টা করেন। এইটার কারণ আসলে কি? জনাব আশরাফ মাহদি একটু যদি আমাদের আলোকপাত করতেন বিষয়গুলি নিয়ে। আচ্ছা, আমি হুজাইফা ভাইয়ের কথাটায় আসবো, যেহেতু কিছু বিষয় এখানে আসছে। প্রথমেই বলা হয়েছিল যে 2013-তে আমিও
শাপলা চত্বরে ছিলাম, সেখানে একটা আপত্তি করা হয়েছে যে এখানে আমাদেরকে যারা নিয়ে গেছে তারা আমাদের সাথে বিট্রে করছে, এই ধরনের কিছু কথা হয়তো আসছে। জনাব আশরাফ মাহাদী, আপনি দলগতভাবে বা আপনি একজন ইসলামী স্কলার হিসেবে আপনি কোনো একটা আদর্শ পোশাক নারীর জন্য পারফেক্ট এরকম মনে করেন কিনা, যে না এরকম পোশাকে থাকা উচিত, এরকম পোশাকটা আমাদের বা এরকম চলন থাকা উচিত? আমি এটাকে আর একটু বিস্তারিত করতে চাই যে ধরেন কেউ যদি ধর্ম না মানতে চায়, তার সেই সুযোগ বা স্বাধীনতায় আপনি বিশ্বাস করেন কিনা? কেউ যদি ধর্ম না মানতে চায়, মানে দলগত জায়গা থেকে তো এইটা যে মানে আমি বাধা দেয়ার কেউ না বা আমি বাধা দিব না, সেটা তো আমি অলরেডি আমার চলন এবং আমার দলীয় অবস্থান সবকিছু থেকে এটা তো স্পষ্ট। আমার দলে যদি ভিন্ন মতাবলম্বীর কেউ আসে, তাকে তো আমি বাধা দিব না, এবং তার সাথে আমি একই সাথে আমরা একই ওয়ার্ক প্লেসে কাজ করব, এটাতে একই সংগঠনে কাজ করব, এটাতে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, ধর্মের জায়গা থেকে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমাদের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে আমলে নিয়ে শালীনতা এবং নৈতিকতার ভিত্তিতে ওকে।